আচ্ছা কি ভাবছিলা পৃষ্ঠা ভরে ভরে খালি ভাব সম্প্রসারণ লিখবা একটা ভাব সম্প্রসারণের মধ্যে হাজারটা কবি সাহিত্যিকদের উক্তি লিখবা পারলে নিজেরা বানায় উক্তি লিখবা আর তাতেই ভাব সম্প্রসারণে 10-এ 9 পেয়ে যাবা এত সহজ না ভাই। আজকের এই ভিডিওতে ভাব সম্প্রসারণ আমি এমন একটা নিয়ম শিখাবো যে নিয়মের মাধ্যমে দুনিয়াতে যত ভাব সম্প্রসারণ রয়েছে সবগুলো ভাব সম্প্রসারণ লিখতে পারবা এবং এই ভাব সম্প্রসারণ নিয়ে তোমাদের মধ্যে যত মিসকনসেপশন রয়েছে সেগুলো আজকের ক্লাসে আমি ক্লিয়ার করে দিব। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমায় দেখতে হবে আজকের এই ক্লাসে কি নিয়ে আলাপ আলোচনা করছি। প্রথমত আমরা ভাব সম্প্রসারণ লেখার নিয়ম নিয়ে সম্পর্কে জানবো। দেখো ভাব সম্প্রসারণ লেখার কিছু পার্টিকুলার সিস্টেম রয়েছে, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আমাদের অ্যাডপ্ট করতে হবে। এই সিস্টেমেটিক অ্যাপ্রোচের বাইরে আসলে যদি আমরা যাই তাহলে ভাব সম্প্রসারণে কিন্তু এভারেজে গড়পড়তা আমরা 5 থেকে 6 এরকম মার্ক পাবো, বাট না আমাদের এরকম মার্ক পেলে হবে না, আমাদের অ্যাটলিস্ট 8-9 পেতে হবে। সো এটার জন্য কি কি নিয়ম ফলো করতে হবে সেটা আজকে ক্লাস শিখিয়ে দিব এবং এই নিয়মটাকে ফলো করে আমরা একটা নমুনা ভাব সম্প্রসারণ দেখাবো, বোর্ডে আসা ভাব সম্প্রসারণ সমাধান আমরা হলো গিয়ে দেখবো আজকে। পাশাপাশি খাতায় একটা ভাব সম্প্রসারণ আসলে কীভাবে থাকা উচিত সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখি ভাব সম্প্রসারণ লেখার যে নিয়ম। ওকে, প্রথমত ভাব সম্প্রসারণ তোমার 3 থেকে 4 পৃষ্ঠা লেখা ভালো, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হলে টাইম টেবিলটা থাকে সেই টাইম টেবিলের জন্য ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কেউ যদি 20 মিনিট সময় বরাদ্দ রাখে তাহলে সে খুব সহজেই কিন্তু 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে পারবে। মানে এক একটা পৃষ্ঠা যদি 5 মিনিট ধরেও কেউ লেখে তাহলে কিন্তু খুব সহজেই আমার দেখো 4 পৃষ্ঠার মতো লেখা হয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট একটা জিনিস মনে রাখবা, ভাব সম্প্রসারণের জন্য পরীক্ষার হলে 20 মিনিট সময় আমার অবশ্যই বরাদ্দ রাখতে হবে এবং এই 20 মিনিটে আমি খুব ইজিলি 3 থেকে 4 পৃষ্ঠা ভাব সম্প্রসারণ লিখতে পারবো। একটা জিনিস, আমরা যদি 3 পৃষ্ঠার কম লিখি তাহলে কিন্তু ভাব সম্প্রসারণ নাম্বার আমার ধীরে ধীরে কমতে থাকবে, তাই কখনো ভাব সম্প্রসারণ আমরা 3 পৃষ্ঠার কম লিখবো না, ন্যূনতম 3 পৃষ্ঠা লিখতেই হবে। এরপরে দেখি কোনো প্রকার উক্তি দেওয়া যাবে না। ভিডিওর শুরুতে যেটা হয়তো বললাম যে আমরা কি করি, আমরা ভাব সম্প্রসারণ লিখতে গিয়ে নানান রকম কবি সাহিত্যিকদের কোনো না কোনো উক্তি দিচ্ছি। ফর এক্সাম্পল একটা ভাব সম্প্রসারণের মধ্যে প্রায়ই আসে ভোগে নয় ত্যাগেই সুখ, এরকম একটা ভাব সম্প্রসারণ রয়েছে। তো এই ভাব সম্প্রসারণটা আমরা যখন সমাধান করছি, সমাধান করতে গিয়ে রবীন্দ্রনাথের একটা উক্তি দিলাম, কাজী নজরুলের উক্তি দিলাম, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যারিস্টটলের কোনো উক্তি দিলাম, অনেক উক্তি দিলাম, ভাবছি হারে খোদা যে উক্তি দিয়েছি উক্তি দিয়ে একদম ছক্কা পিটাই দিছি। বাট দেখো ভাব সম্প্রসারণ ইটসেলফ একটা উক্তিকে এলাবোরেট করতেছে, উক্তি দ্বারা কি বুঝাইছে সেটাকে ব্যাখ্যা করতেছে। তুমি যদি একটা উক্তির ব্যাখ্যার মধ্যে আরও 3-4টা উক্তি ঢুকাও ইভেনচুয়ালি সেগুলোর ব্যাখ্যার দাবি রাখে, ওইটাকে তুমি যদি ব্যাখ্যা করতে নাও তাহলে তোমার ভাব সম্প্রসারণটা একদম ইলাস্টিকের মতো বড় হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। এই কাজটা করা যাবে না। এটা না করে আবার আমরা কি করব, আমরা ভাব সম্প্রসারণে কোনো প্রকার উক্তিই দিব না, এটা হলো প্রধান কথা। এবং সেকেন্ডলি ভাব সম্প্রসারণ লেখার সময় আমরা যেই টপিকটা আসছে ওই টপিকটাকে নিজের মতো করে এলাবোরেট করব। ওই টপিককে জাস্টিফাই করতে অন্য কোনো উক্তি আনা মানে সেটাকে আবার এক্সপ্লেন করা লাগবে, যেটা টাইম কনজিউমিং এবং তোমার ভাব সম্প্রসারণকে অন্য দিকে নিয়ে যাবে। এই কাজটা তাই আমরা কখনোই করব না। এরপর দেখি 3 প্যারায় লিখতে হবে, তার মানে প্রথম প্যারায় মূল ভাব, পরেরটা সম্প্রসারিত ভাব, তারপরে প্যারায় মন্তব্য। বাট এই যে আমি এখানে টাইটেলগুলো দিলাম প্যারার, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই ধরনের কোনো রিনেমিং অ্যাকচুয়ালি আমরা কখনোই করব না। এই ধরনের রিনেমিং করা মানে আমার পরীক্ষার খাতার যে কোয়ালিটিটা ডাউন হওয়া। কীভাবে দেখো, আমরা যখন ছোট ক্লাসে ছিলাম 6, 7, 8, 9 তখন আমরা ভাব সম্প্রসারণ লিখতে গেলে এই টাইপের রিনেমিং করতাম প্যারার ক্ষেত্রে। এখন আমরা বড় হয়েছে, আমরা এখন এসএসসি পরীক্ষা দেব বা সামনে স্কুলের কোনো পরীক্ষা দিচ্ছি, তো আমরা যদি এখন এই টাইপের রিনেমিং করি প্যারাগুলার তাহলে এটা মনে করা হয় যে এই বাচ্চাটা এখনও ভাব সম্প্রসারণে যে 3টা প্যারা হয় এটাই ভালো করে বুঝে না। আমি জানি তোমাদের অনেকেরই স্কুলে দেখা যায় যে এটা লিখতে বলে কারণ বইতে আছে বলে, বাট না, একটা আইডিয়াল কেসের ক্ষেত্রে তোমার এই জিনিসটা লেখা লাগে না। ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা যখন সিকিউ লিখি বা আমরা সৃজনশীল প্রশ্ন লিখি, সৃজনশীল প্রশ্নের আমরা জানি খতে 2 প্যারা হয়, গতে 3 প্যারা হয়, ঘতে 3 প্যারা হয়। আমরা কি কোনো প্যারার আগে লিখি প্যারা নং 1, প্যারা নং 2, প্যারা নং 3, প্যারা নং 4 এরকম লিখি না তো, আমি জাস্ট নর্মালি প্যারা করে লিখে যাই না। এক্স্যাক্টলি একই কারণে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য দেওয়া যাবে না।
বোর্ডের যে পরীক্ষকরা তারা কিন্তু অনেক অভিজ্ঞ থাকেন। তারা যখন দেখবে একটা খাতার মধ্যে এরকম মূল ভাব সম্প্রসারিত ভাব লেখা, তাদের কিন্তু ন্যাচারালি খাতাটার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ এটা তো লেখার দরকার নাই, 3টা প্যারা হলেই হয়ে যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, ভাইয়া 3টা প্যারার আগের নাম দিব কিনা, এই করবো কিনা, সেই করবো কিনা, অনেকে এটা আমাকে জিজ্ঞাসা করছো। আজকে এটা এক্সপ্লেনেশনটা দিয়ে দিলাম, হোপফুলি মনে রাখবা। তোমরা এখন বড় হয়ে গেছো, খাতার মধ্যে এগুলো লিখে খাতার কোয়ালিটিকে প্লিজ ডিমিন করবা না। ওকে, ভাব সম্প্রসারণ এটা খুব আমরা মজার কাজ করি। বলছে যে হলো তোমার নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখে আমার বিশ্বাস, ভাব সম্প্রসারণ লিখো বলছে। এখন মজার ব্যাপার হচ্ছে আমি কি করলাম, আমি এই জিনিসটা হলো ব্যাখ্যা করতে গিয়ে বা এই জিনিসটা লিখতে যেয়ে অন্য একটা উদাহরণ নিয়ে কথাবার্তা হয়তো বলতেছি, যে মানুষ যেখানে হচ্ছে গিয়ে সুখ, মানুষ যেখানে থাকে সে সেখানে কোনো সুখ খুঁজে পায় না, সুখ খোঁজার জন্য তার অন্য জায়গায় যাইতে হয়, ইত্যাদি ইত্যাদি আমরা হলো বললাম। এখন এই লাইনটা ব্যাখ্যা করতে করতে আমি যদি হচ্ছে গিয়ে অন্য একটা ভাব সম্প্রসারণ টপিকের মধ্যে ঢুকে যাই, সে ধরো এই ভাব সম্প্রসারণ ব্যাখ্যা করতে করতে আমি হচ্ছে গিয়ে ঢুকে গেলাম কি বলে ভোগী নয় তাকে সুখ, এই যে টপিকটা রয়েছে টপিকের মধ্যে, এই কাজটা করা যাবে না। তাই আমরা যে কাজটা করব, ভাব সম্প্রসারণের বাক্যগুলোর মধ্যে একটা পারস্পরিক রিলেশনশিপ রাখতে হবে, একটা ইন্টার রিলেশন অবভিয়াসলি এখানে বজায় রাখতে হবে। এটা যদি বজায় না রাখো তাহলে কিন্তু একদমই হবে না, ঠিক আছে? গেল। এরপর দেখি প্রশ্নের ভাব সম্প্রসারণের শিরোনাম থাকবে, এটা অবভিয়াসলি খাতায় তুলতে হবে, এবং এটা যে খাতায় তুলবা কিনা তুমি কি কালিতে খাতায় তুলবা, ব্লু পেন। অনেকে হচ্ছে মনে করো যে ভাইয়া ব্লু পেন ইউজ করবো কি করবো না, বোর্ডের টিচাররা কিভাবে দেখবে কি দেখবে না। ভাই সোজা কথা, ব্লু পেন আর ব্ল্যাক পেন এই দুইটা পেন পরীক্ষার হলে পরীক্ষার খাতায় ইউজ করার পারমিশন রয়েছে। অ্যান্ড ব্লু পেনটা ইউজ করাই হয় হাইলাইট করার জন্য, ব্লু পেনটা ইউজ করাই হয় তোমার খাতাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য, বুঝছি? সো আমরা যেহেতু একটা খাতার পেছনে এতটা শ্রম দিচ্ছি, তাহলে কেন না অবভিয়াসলি আমাদের ব্লু পেনটা যদি আমরা চাই ইউজ করব, ঠিক আছে? ওকে, বাট আমি সবসময় রেফার করি ব্লু পেনটা ইউজ করার জন্য। এবার আসলে আমরা নমুনা ভাব সম্প্রসারণ দেখি। এই যে স্বদেশের উপকারে নেই জানমন, কেতারে মানুষ বলে পশু সেই জন, এবং দেখো এটা কিন্তু অনেকবার আসছে বোর্ডে। এবার দেখো পরীক্ষার হলে এই সবুজ কালিতে যা লিখছে এরকম প্রশ্ন থাকবে, নিচের টপিকের উপরে ভাব সম্প্রসারণ লিখো, তারপর টাইটেল দিয়ে দিবে। এরপর তুমি পরীক্ষার খাতায় ফার্স্টে নীল কালি দিয়ে টাইটেলটা লিখবা, তারপর নীল কালি দিয়ে ভাব সম্প্রসারণ এই পাঠটুকু লিখবা। আমার স্লাইডে যেগুলা নীল কালি দিয়ে লেখা ওগুলা খাতায় তুমি নীল কালি দিয়ে লিখবা, ঠিক আছে? এরপর প্রথম প্যারা যে মা থেকে শুরু করে মনুষ্যত্বের বিকাশ ঘটে না, 1 প্যারা। তারপর দেশপ্রেম, এখান থেকে হচ্ছে শুরু করে আমরা দেখো পরবর্তীতে যে এতটুকু পর্যন্ত রাখলাম আরেকটা প্যারা, দেন আরেকটা প্যারা শেষ। এবং দেখো এখানে আমরা মূল ভাব নিয়ে আলাপ আলোচনা করছি, এখানে আমরা মূল যে তোমার ভাব সম্প্রসারণটা রয়েছে ভাব সম্প্রসারণটা নিয়ে আলাপ আলোচনা করছি। সো এই ক্লাসটাতে আমরা আসলে কি দেখালাম জানো, আমরা দেখেছি স্ট্রাকচারটা, একটা ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয়। এবং আমার পুরা ভাব সম্প্রসারণের মধ্যে দেখছো কোনো যে উক্তি নাই, উক্তি না দেওয়ার কারণই এটা, কারণ উক্তিরও তখন ব্যাখ্যা করতে হবে। ভাই এই উক্তির ব্যাখ্যা করতে গেলে তুমি তোমার আসল ভাব সম্প্রসারণ থেকে বাইর হয়ে আসবা। সো এইটা কখনো হচ্ছে করবা না। আমরা 3টা প্যারায় লিখবো এবং কোনো প্যারার আগে মূল ভাব, সম্প্রসারিত ভাব, সিদ্ধান্ত বা উপসংহার এই টাইপ কথাবার্তা লেখা যাবে না। বিঘ্ন, ঠিক আছে? গেল। সো এখন এই ভাব সম্প্রসারণটা আমি খাতায় কিভাবে লিখবো, চলো এটা তোমাদেরকে দেখাই। সো একদম খুবই সুন্দরভাবে আমি এখানে নিয়ে আসছি। প্রথমত তোমার প্রশ্নের নাম্বারটা লিখতে হবে। দেখো যে 10 নং প্রশ্নের উত্তর নীল কালিতে লিখবা। ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, তোমার এই টাইটেলটা ভাব সম্প্রসারণ সেটাও নীল কালিতে লিখবা। তারপর ভাব সম্প্রসারণ এই শব্দটা নীল কালিতে লিখবা। তারপর এখান থেকে এতটুকু আমার প্রথম প্যারা, জগৎবাসীর এখান থেকে শুরু করে আমাদের এই যে উচিত এই পর্যন্ত দ্বিতীয় প্যারা, ভোগী থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমার তৃতীয় প্যারা। এইভাবে বাবারা আমরা 3টা পার্টিকুলার প্যারায় একটা ভাব সম্প্রসারণ লিখব। একটা ছোট কথা বলে ক্লাসটা এখন আমরা শেষ করব। ভাব সম্প্রসারণ তুমিও লিখবা, তোমার একটা বন্ধুও লিখবে, সেও 4 পৃষ্ঠা লিখবে, তুমিও 4 পৃষ্ঠা লিখবা। পার্থক্যটা ডিটারমাইন হবে কোন জায়গায়, এই সকল জায়গায়। তুমি এই যে টাইটেলটা ঠিক মতো তুলেছো কিনা, ভাব সম্প্রসারণ কথাটা লিখেছো কিনা, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এগুলা বাদ দিয়ে ভাব সম্প্রসারণ লিখছো কিনা, ভাব সম্প্রসারণের ভিতরে
হঠাৎ করে আকাশ বাতাস থেকে একটা উক্তি ঢুকাই দিছো কিনা, সেই উক্তিটা যদি ঢুকাও তাহলে উক্তিটা ব্যাখ্যা করছো কিনা, উক্তিটা ব্যাখ্যা করতে যে মূল ভাব সম্প্রসারণ থেকে বাইরে বের হয়ে গেছো কিনা। এই যে ছোট ছোট বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলো বেসিক্যালি পরীক্ষার হলে তোমার যে সম্পূর্ণ বিষয়টা রয়েছে তোমার সম্পূর্ণ বিষয়টাকে ডিটারমাইন করবে। তো বাচ্চারা একটা জিনিস হলো মনে রাখবা, ভাব সম্প্রসারণ এত বছর ধরে যেভাবে লিখে আসছো সেগুলাই আমাদের মাথায় থাকবে, বাট এই যে ছোটো ছোটো কিছু পয়েন্টার ধরাই দিলাম, এই পয়েন্টারগুলো আমরা সবসময় মাথায় রাখবো এবং মাথায় রেখে ভাব সম্প্রসারণ লিখবো। তাহলে চলো ক্লাসটা রিক্যাপ করি। প্রথমত ক্লাসের শুরুতে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম শিখেছি। লেখার নিয়মের মধ্যে কয়েকটা কি পয়েন্টার নিয়ে আলোচনা করেছি। নাম্বার 1, 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে হবে। নাম্বার 2, 20 মিনিট সময় হাতে রাখবো। নাম্বার 3, কোনো প্রকার উক্তি দিব না। নাম্বার 4, ভাব সম্প্রসারণের টাইটেলটা হচ্ছে আমি ব্লু কালির পেনে লিখবো। অ্যান্ড নাম্বার 5, ভাব সম্প্রসারণের ভিতরে কোনো প্রকার আমরা উক্তি দিচ্ছি না। মোস্ট ইম্পর্টেন্টলি নাম্বার 6, আমরা মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এই টাইপ কোনো প্যারার নেমিং করব না। সেকেন্ডলি ক্লাস যেটা শিখলাম একটা হচ্ছে তোমার নমুনা ভাব সম্প্রসারণ দেখেছি, এবং থার্ডলি একটা খাতায় কীভাবে লিখতে হয় সেটা হলো দেখেছি। একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা আমি আবারও বলছি, ভাব সম্প্রসারণ তুমি খাতার বাম পেজ অথবা ডান পেজ যেখান থেকে খুবই শুরু করতে পারো, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সো এইটা একদম ফ্লেক্সিবল, যে যেভাবে পারো সেখান থেকে শুরু করবা। বাট পয়েন্ট টু বি নোটেড, ন্যূনতম 3 পৃষ্ঠা লেখা কিন্তু বাঞ্ছনীয়, ঠিক আছে? তো স্টুডেন্ট, দ্যাটস ইট। হোপফুলি ক্লাসটা খুব ভালো লেগেছে। যারা এই ক্লাসটা বুঝেছো মনে করেছো অনেক বেশি প্রয়োজনীয়, শেয়ার করো ফ্রেন্ডদের কাছে বা নিজের কাছে সেভ করে রাখো, অ্যান্ড কমেন্টে জানিয়ে দাও নেক্সট তুমি কোন টপিকের উপরে ক্লাস চাও। তুমি যে টপিকের উপরে ক্লাস চাইবে সেই টপিকের উপরেই আমি এই প্লেলিস্টে আরও একটা ভিডিও সংযোজন করে দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।